দেশের রাজনৈতিক পট পরিবর্তন না হলে সম্ভবত এই সিরিজটা রিলিজই হতো না। সেটা কেন জানতে হলে দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। তো কি অবস্থা ভাই ব্রাদার্স, আজকে যে সিরিজে রিভিউ করব সেটার নাম ফেউ। ফেউ মানে হলো গুপ্তচর, এজেন্ট, চর কিংবা গোয়েন্দা, যারা সাধারণ মানুষের সাথে মিশে তাদের মনোভাব সম্পর্কে রেজিমকে রিপোর্ট করে। সিরিজে মূলত দুইটা টাইমলাইনে গল্প বলা হয়। একটা টাইমলাইন 1978 সালের, যেখানে ভারতের ডুমুরঝাঁপি এলাকার শরণার্থীদের দেখানো হয়, আর অন্য টাইমলাইন 2002 সালের, যেখানে খুলনার মংলা এলাকাকে দেখানো হয়। এটা আবার গল্পের হিসেবে বর্তমানও। এই টাইমলাইনেই মংলা চার্চে ফ্রান্সিসকো ফোর্ড কপোলা নামে এক লোক আসেন, আর তার আগমনে পর্দা সরতে শুরু করে ইতিহাসের অজানা এক অধ্যায়ের উপর থেকে। এবার আসুন নজর বুলিয়ে নেই এই সিরিজের পজিটিভ এবং নেগেটিভ দিকগুলোর উপর, যাতে আপনারা ইভেন্চুয়ালি ডিসাইড করতে পারেন এটা আপনারা দেখবেন নাকি স্কিপ করবেন। পজিটিভ দিক সংক্রান্ত আলাপে শুরুতেই বলবো, আমাদের জানা ইতিহাস নিয়ে তো দেশে কাজ হয়েছে হাতে গোনা কয়েকটা, আর এখানে তো একেবারে অজানা ইতিহাস আশ্রয় করে কন্টেন্ট নির্মাণ করলেন পরিচালক সুকর্ণ শাহেদ। এই জন্য তিনি বাহবা পেতেই পারেন। সুন্দরবনের সৌন্দর্য, মৌয়ালদের জীবন, মংলা তথা খুলনার মানুষের জীবনযাপনের নানা দিক পর্দায় তুলে ধরা হয়েছে। যেমন আয়োজন করে খতনার দৃশ্যটা তো একেবারে অনবদ্য, আগে কখনো এমন দেখিনি। এটা ফ্রেশ একটা আউটলুক দিয়েছে গল্পকে। ভাষা, ম্যানারিজম সবকিছু মিলে পুরো গল্পটা খুলনার কালচারে একদম ডিপলি রুটেড। এটা আনকোরা নতুন একটা লেয়ার দিয়েছে সিরিজকে। এই জন্য ক্রেডিট যাবে পরিচালক, রাইটার আর সিনেমাটোগ্রাফারদের কাছে। এরকম এর আগে দেখেছিলাম চরকিরি শাটি কাপে, যেটা ছিল রাজশাহী বেসড। নিজেদের চরিত্রে চঞ্চল চৌধুরী, তারিকা নাম খান, তাহমিনা অথই এরা চলনসই, তবে অভিনয়ে মূল খেলাটা দেখিয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান। অন্য ভেটারান অ্যাক্টররা থাকলেও পুরো আলো নিজের দিকে টেনে নিয়েছেন তিনি। আর রাইটাররা তার চরিত্রকে ঘিরে বনবিবি কিংবা অন্যান্য মিথ সংযুক্ত করে আঞ্চলিকতার ব্যাপারটাকে আরও পোক্ত করেছেন। ফ্রান্সিসকো ফোর্ড কপোলা চরিত্রের কথা বলতে হবে স্পেশালি। নাম শুনে বুঝতে পারছেন পরিচালক কিংবদন্তি কপোলাকে ট্রিবিউট দিচ্ছেন, এবং এই চরিত্রে অভিনয় করা ফাদার জোয়াকে স্ক্রিনে দেখতে ভালো লেগেছে। দেশি অন্যান্য কন্টেন্টের বিদেশি চরিত্রদের মতো উনি রিজিড বা অসার না, বেশ ভালো ডাইনামিজম আছে তার মাঝে। ড্যানিয়েল চরিত্রে অভিনয় করেছেন তানভীর অপূর্ব, আর তার বন্ধু সোহেলের চরিত্রে দেখা গেছে জীবন হোসেনকে। এনাদের দুজনের কেমিস্ট্রিতে বেশ কিছু কমেডিক মোমেন্টের সৃষ্টি হয়েছে, যেমন সোহেলের নো ফিয়ার বিষয়ক কথার জবাবে ড্যানিয়েলের উত্তর এবং খ্রিস্টান কবরস্থানে অজু সংক্রান্ত কথোপকথন। এই দুই নবাগতই চলনসই অভিনয় করেছেন। এছাড়া কয়েকটি চরিত্র ছিল যেগুলোর ক্ষেত্রে বলা যায় স্মল ক্যারেক্টার বিগ ইম্প্যাক্ট, যেমন পলাশ, অঞ্জন এবং মার্শালের ভাইয়ের চরিত্র। ভিকটিমদের উপর কিভাবে নির্যাতন করা হয় এ সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়েছে সিরিজে। আর ট্রমাটিক এক্সপিরিয়েন্সের ফলে সৃষ্ট পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের ব্যাপারটাও উঠে এসেছে। ডায়লগে ছিল মানবিকতা, শরণার্থীদের করুণ অবস্থার কথা উঠে এসেছে বারবার। উদাহরণস্বরূপ মানবিক বনের পশু হয়ে যাওয়া বা মন্দিরের ঘণ্টার অ্যালিগরি বা রূপকের কথা আমরা বলতে পারি। এছাড়া ধর্মীয় অনুষ্ঠানে মুখোশ পরা নৃত্যের দৃশ্যটাও শরণার্থীদের আসল অবস্থাটা ফুটিয়ে তোলে। এবার চলে নজর দেই নেগেটিভ দিকে। শুরুতেই বলবো, এই গল্পটা মাথায় আসে কিন্তু হৃদয়ে আসে না। মানে পেপারে যে গল্পটা এত আকর্ষণীয়, এক্সিকিউশনে সেটা একদমই দুর্বল। এটা সাউন্ড ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে সত্যি। মোটামুটি দ্বিতীয় এপিসোডের পরেই ন্যারেটিভ খেয়ে হারিয়ে ফেলে। সুনীল কিংবা ড্যানিয়েল গল্পে এদের কারো জার্নিটাই ক্লিয়ার না, মানে তাদের যে ক্যারেক্টার আর্ক সেটা সংশক্ত না। অনেক ক্ষেত্রেই গল্পে নানা রকম বাধার কথা বলা হয়েছে, কিন্তু এই বাধার কারণ বা ইফেক্ট কোনোটাই ক্লিয়ার না। ফিল্মে শো ডোন্ট টেল নামে একটা ব্যাপার আছে, কিন্তু দেখানোর বদলে এখানে কেবল ডায়লগের মাধ্যমেই কাজ চালিয়ে নিতে চেয়েছেন পরিচালক। এটা কাজ করেনি। ইন্ডিয়ান ফেউদের সাথে এদেশের চেলাদের নেক্সাসটা কিভাবে সৃষ্টি হয় সেটা ক্লিয়ার না। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে যে লোকটা আসে তার অ্যাকসেন্ট শঙ্কর প্রকৃতির, না এপারের না ওপারের। এরকম আরও নানা সমস্যায় সিরিজটা জর্জরিত। মার্শালের স্ত্রী চরিত্রটাও একদম নন এক্সিস্টেন্ট, তাকে কেবল একবারই দেখানো হয়। শেষে এসে সিরিজটা ফুলফিলিং কোনো ফিল দেয় না, বরং প্লের জায়গায়। তবে দেশীয় ইতিহাসভিত্তিক কন্টেন্ট হিসেবে দেখতে পারেন। এমন লেয়ার্ড স্টোরি সচরাচর দেখা যায় না, কিন্তু শাহেদ জাগো বাহে নামক কন্টেন্টে যে মুন্সিয়ানা দেখিয়েছেন সেটা এখানে মিসিং। 2022 সাল থেকে এই সংশ্লিষ্টরা সিরিজটা মুক্তি দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু এটা মুক্তি পেতে এত দেরি হলো কেন? এবার আসুন সেটা জেনে নিই। 1947 সালের দেশভাগ। অনেকেই তখন বর্তমান বাংলাদেশ থেকে ভারতে পাড়ি জমায়। দেশভাগ সবসময় খারাপ স্মৃতি বয়ে আনে, কিন্তু কিছু মানুষের ভাগ্য ছিল অন্যদের চেয়েও খারাপ। এনারা ছিলেন মূলত দলিত এবং নিম্নবর্ণের হিন্দু। তারা পেয়েছিলেন রিফিউজি স্ট্যাটাস। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার জোর করে তাদেরকে দণ্ডকারণ্যের কঠিন পরিবেশে ঠেলে দেয়, ফলে তারা একটা স্থায়ী আবাসের জন্য আবেদন করে। পরে তাদেরকে মরিচঝাপিতে নিয়ে আসা হয়, কিন্তু জীববৈচিত্র্য রক্ষার কথা বলে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হয়। এই উচ্ছেদ কাজকে সফল করতে ভারত সরকার খাবার পানিতে বিষ মিশিয়ে দেয়া, গৃহদাহ, গণহত্যা এবং ধর্ষণের মতো কাজও করে। 1979 সালের মরিচঝাপির এই গণহত্যার প্রেক্ষাপটেই নির্মিত হয়েছে ফেউ। কেবল জায়গার নাম পাল্টে ডুমুরঝাপি করে দেওয়া হয়েছে। এরকম একটা নৃশংস ইতিহাস, কিন্তু সেটা নিয়ে তেমন চর্চা হতে দেখা যায় না। ইতিহাসের এই অন্ধকার দিকটি উঠে এসেছে এখানে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন এটা এতদিন মুক্তি পায়নি। আজকের ভিডিও এখানেই শেষ। যা যা করা লাগে করে ফেলেন আর কি। ধন্যবাদ।